আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি আশা করি সবাই ভালো আছো। আর গত ক্লাসটাতে সম্ভবত আমরা সমদ্রাব্যতার উপর সম আয়ন প্রভাব নিয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। এগুলো কি তোমরা পারবে? স্যার, দ্রাব্যতার উপর সম আয়ন প্রভাব, এখানকার ম্যাথগুলো কি পারা যাবে? হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছ? কোনো আওয়াজ নেই, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, যাচ্ছে। আচ্ছা স্যার, তো ম্যাথগুলো কি করতে পারবা কিনা? আমরা দ্রাব্যতার উপর সময়ের প্রভাব নিয়ে কতদিন যে ম্যাথগুলো করছিলাম সেগুলো। পারবো স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা চলে আসি আমাদের পরবর্তী যে অংশটা আছে। আমরা এতদিন পর্যন্ত দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা পড়েছিলাম, দ্রাব্যতার সংজ্ঞা পড়েছিলাম। আজকে আমরা একটা নতুন সংজ্ঞা পড়ব। এই নতুন সংজ্ঞাটা হচ্ছে, আচ্ছা, এইখানকার একটা ম্যাথ মনে হয় আমাদের কিছুটা অংশ বাকি ছিল, গতকাল শেষ করতে পারিনি, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, একটু আমার মিসিং হয়ে গেছিল। আমি আজকে এটা শেষ করতেছি, এই পার্টটা শেষ করার পর এরপর নতুন টপিকে যাচ্ছি। তো আসি, আমরা গতদিন এই ক্ষেত্রে দেখেছিলাম যে সোডিয়াম ফ্লোরাইড দ্রবণের মধ্যে স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা আমরা ধরে নিয়েছিলাম x, এবং সেখান থেকে আমরা স্ট্রংশিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়নের ঘনমাত্রাগুলো নির্ণয় করেছিলাম। আমরা গতদিন সম্ভবত এতটুকু পর্যন্ত করেছিলাম। দেখো, আমার যতটুকু মনে পড়ে এখান থেকে এইটা পর্যন্ত করেছিলাম নাকি, দেখো তো, কেএসপি সমান স্ট্রংশিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা স্কয়ার, এখান পর্যন্ত করেছিলাম। তোমাদের খাতাটা একটু দেখো। আচ্ছা, তাহলে আমি আবার আজকে এই ম্যাথটা শুরু থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 সালে আসা একটা প্রশ্ন। আমাদের দেখো এখানে কি কি দেওয়া আছে, যে একটা পাত্রের মধ্যে 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড দেওয়া আছে এবং সেটার সঙ্গে স্ট্রংশিয়াম ফ্লোরাইড যোগ করছে। স্ট্রংশিয়াম ফ্লোরাইড যোগ করেছে এবং যে স্ট্রংশিয়াম ফ্লোরাইড যোগ করেছে সেটা দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে 8 × 10⁻10। বলা হয়েছে যে মিশ্রণে স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার মানের কি পরিবর্তন হবে। তো এই জন্য আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে, আমরা যে স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রবণটা মেশাচ্ছি সেটা আগে দ্রাব্যতা কত ছিল, অর্থাৎ এই সোডিয়াম ফ্লোরাইডের সাথে মিশানোর আগে তার দ্রাব্যতা কত ছিল। যেহেতু আমাদের বলছে দ্রাব্যতার মানের কি পরিবর্তন হবে, এই পরিবর্তনটা বের করার জন্য আমাদেরকে আগে দ্রাব্যতার মান কত ছিল সেটা নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আমরা দেখো স্ট্রংশিয়াম ফ্লোরাইড যেহেতু Ab2 টাইপের যৌগ, সেজন্য আমরা এখান থেকে স্ট্রংশিয়াম ফ্লোরাইড কিভাবে আয়নিত হচ্ছে সেটা লিখছি, যে স্ট্রংশিয়াম ফ্লোরাইড আয়নিত হয়ে স্ট্রংশিয়াম এবং ফ্লোরাইড আয়ন উৎপন্ন হয়। তাহলে 1 মোল স্ট্রংশিয়াম ফ্লোরাইড থেকে আমরা 1 মোল স্ট্রংশিয়াম আয়ন এবং 2 মোল ফ্লোরাইড আয়ন পাই। আমরা যদি স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা S বলে ধরি, তাহলে দেখো S মোল স্ট্রংশিয়াম ফ্লোরাইড থেকে S মোল স্ট্রংশিয়াম আয়ন এবং 2S মোল ফ্লোরাইড আয়ন পাবো। এই লাইনটা বুঝতেই কারো সমস্যা আছে এতটুকু পর্যন্ত? একটু দেখো, যেহেতু আমরা Ab2 টাইপের যৌগের জন্য পারবো এগুলো। কেএসপি মান নির্ণয়ে দেখো, আমরা কেএসপি মান নির্ণয় করছি যে আয়নগুলোর ঘনমাত্রা, এবং এখানে 2 আছে বলে এখানে স্কয়ার বসাইছে। ফ্লোরাইডের বেলায় 2 ছিল সহগ, সেটাকে স্কয়ার হিসেবে বসাইছে। বসানোর পরে এখানকার S এবং 2S মানগুলো বসাইছে, 4S³ পাইছি। তাহলে আমাদের 4S³ সমান হচ্ছে কেএসপি। তাহলে S সমান কিউবিক রুট কেএসপি ডিভাইড বাই 4। এখান থেকে কেএসপি এর মানটা বসাইছি, প্রশ্নের মধ্যে যেটা দেওয়া ছিল সেটা করে তোমরা আমাকে গতকাল এখানে একটা রেজাল্ট বলেছিলা যে 5.84 × 10⁻⁴ মোল পার লিটার, মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা ছিল কি স্যার, মিশ্রণের আগে স্ট্রংশিয়াম ফ্লোরাইড যেটা দেওয়া ছিল সেটার দ্রাব্যতা। এখন আমরা ধরে নিলাম যে সোডিয়াম ফ্লোরাইড দ্রবণের সাথে যখন আমরা মিশাই দিব তখন স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার মান কমে যাবে। স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার মান কমে হয়ে যাচ্ছে x। ঠিক আছে, এখন এখান থেকে গতদিন যদি একটু ব্যাখ্যা করেছিলাম, আজকে আমি আবার একটু চেষ্টা করতেছি। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, যতটুকু দেখা যায় স্যার আমি তো টাইপ করেছি, যতটুকু দেখা যায় ততটুকু দিয়ে চেষ্টা করতে হবে। আচ্ছা, দেখি স্যার। দেখো, তাহলে যখন আমরা সোডিয়াম ফ্লোরাইড
এটার মধ্যে যখন স্ট্রংশিয়াম ফ্লোরাইডকে মিক্স করি তখন সম আয়নের কারণে স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার মান কমে যায়। তাহলে আমরা ধরে নিলাম যে স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার মান হচ্ছে x, কমে যাওয়ার পরে দ্রাব্যতার মান হচ্ছে x। এখন এই স্ট্রংশিয়াম ফ্লোরাইড এটা যখন আয়নিত হবে তখন সেখান থেকে আমরা দেখো পাবো স্ট্রংশিয়াম ফ্লোরাইড আয়নিত হয়ে স্ট্রংশিয়াম আয়ন এবং 2 মোল ফ্লোরাইড আয়ন। তাহলে এখানে যদি দ্রাব্যতা x বলে ধরি এখানে পাচ্ছি x, এখানে পাবো 2x। আর সোডিয়াম ফ্লোরাইড এটা তো সম্পূর্ণ আয়নিত হবে, সোডিয়াম ফ্লোরাইড সম্পূর্ণ আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়ন পাচ্ছি। তাহলে 1 মোল সোডিয়াম ফ্লোরাইড থেকে 1 মোল ফ্লোরাইড আয়ন পাই। তাই এখানকার যদি ঘনমাত্রা আমাকে 0.1 মোলার দেওয়া থাকে এখানে আমরা পাচ্ছি 0.1 মোলার। তাহলে এখন দেখো তো স্যার দুইটা মিলিয়ে আমাদের যে মিশ্রণ সেই মিশ্রণের মধ্যে ফ্লোরাইড আয়নের মোট পরিমাণ কতটুকু হবে? 2x plus 0.1 2x plus 0.1, ভেরি গুড। তাহলে আমাদের ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা আমরা পাইছি, স্ট্রংশিয়াম আয়নের ঘনমাত্রা হচ্ছে x। ঠিক আছে, নিচের লাইনটি বুঝছি তাহলে স্যার, এই যে স্ট্রংশিয়াম ফ্লোরাইডের যে ঘনমাত্রা এবং ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করছি একদম সবার নিচের লাইনটা স্লাইডের মধ্যে। জি স্যার। আচ্ছা স্যার, এরপর আমরা আসি দ্রাব্যতা গুণফল। তার দ্রাব্যতা গুণফল কেএসপি সমান কি আগের মতো করে দ্রাব্যতা গুণফল, এবং এখানে এই আয়নের ঘনমাত্রা মানগুলো বসাচ্ছি। তো বসানোর পর দেখো ফ্লোরাইড আয়নের পরিমাণটা কত পাইছি আমরা 2x plus 0.1। তো 2x plus 0.1 এটাকে যদি স্কয়ার করো তাহলে a plus b হোল স্কয়ার সূত্র হচ্ছে। a plus b হোল স্কয়ার সূত্রগুলো আমরা কি পাবো? a স্কয়ার plus 2ab plus b স্কয়ার। তো এখানে করার পরে আমরা মানটা পাচ্ছি কত দেখো তো, x into 4x স্কয়ার plus 0.4x plus 0.01। তো a plus b হোল স্কয়ার সূত্র করছি। সূত্র করার পরে এরপরে ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য x দিয়ে গুণ করে দিয়েছি। x দিয়ে গুণ করার পর আমরা নিচের লাইনটা পাইছি। এখন এখানে দেখো তো আমরা একটা রাশিতে তিনটা পদ পাইছি না, x পাইছি, x স্কয়ার পাইছি, x কিউব পাইছি। এখন আমরা যখন নিচের রেজাল্টটা দেখতেছি, নিচের রেজাল্টটা দেখে একটু দেখো যে x এর মানটা আসছে কত, tan ইনভার্স 8, 8 into tan ইনভার্স 8। এখন তুমি যদি এটাকে স্কয়ার করো তাহলে কত আসবে? tan ইনভার্স 15 পর্যন্ত। আবার যদি কিউব করো tan ইনভার্স 23 পর্যন্ত চলে আসবে প্রায়। ঠিক আছে, তুমি যদি এই মানটাকে স্কয়ার বা কিউব করো তাহলে দেখো মানগুলো কিন্তু অনেক ছোট চলে আসে। তো সেজন্য আমরা বলতে পারি যে x এর তুলনায় x স্কয়ার বা x কিউবের মানগুলো যেহেতু অনেক ছোট সেজন্য এগুলো আমরা বাদ দিয়ে দিব, এগুলো নগণ্য হিসেবে বাদ। তা যেগুলোতে পাওয়ার বেশি সেগুলো নগণ্য হিসেবে আমরা বাদ দিয়ে দিব। তো যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকবে স্যার? শুধু 0.01x। এই কথাটাই বুঝছি? জি স্যার। আচ্ছা, তো আমরা পাওয়ার যেগুলো আছে সেগুলো বাদ দিলাম, পাওয়ারগুলো বাদ দিলে পাচ্ছি 0.01x সমান KSP। তাহলে KSP এর মানটা আমাদের শুরুতে দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, তো সেখান থেকে x এর মানটা কি পাবো না? জি স্যার। এটা কি বুঝা গেছে কিনা দেখো তো এই পার্টটা। স্যার কোনটা? এই যে এই স্লাইডের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা KSP সমান থেকে নিচে পর্যন্ত। স্লাইডে যেটা দেখা যাচ্ছে আমার বোর্ডেরটা না, স্লাইডেরটা। জি স্যার, বুঝে গেছে। আচ্ছা, তাহলে স্যার দ্রাব্যতার মান খুব কমে গেছে না আগের চেয়ে? আগে ছিল tan ইনভার্স 4, এখন হচ্ছে tan ইনভার্স 8। তার মানে দ্রাব্যতার মান কমে যাচ্ছে। কমে গেছে। স্যার আমরা এতটুকু ব্যাখ্যা করতে পারবো। এটা ছিল আমাদের গতকালের অসমাপ্ত পড়াটা। তো আজকে আমরা আসি, আমাদের নতুন একটা সংজ্ঞা পড়তে হচ্ছে। আমরা নতুন যে সংজ্ঞাটা পড়বো সেটা হচ্ছে আয়নিক গুণফল। তো এখানকার নামটা শুনে স্যার কিছু একটা বোঝা যাচ্ছে যে আয়নিক গুণফল মানে কি স্যার? আয়নের গুণফল। তাহলে যে কোনো একটা দ্রবণ যখন আমরা নিই তখন সেই দ্রবণের মধ্যে কিছু আয়ন থাকে। আমরা বলবো যে যে কোনো একটা দ্রবণের মধ্যে যে উপাদান আয়নগুলো থাকে সেই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে বলা হয় আয়নিক গুণফল। তাহলে একটু সংজ্ঞাটা মিলিয়ে দেখি যে যে কোনো যৌগের দ্রবণে উপাদান আয়নের ঘাত সমন্বিত ঘনমাত্রার গুণফলকে বলা হয় তার আয়নিক গুণফল। তাহলে ঘাত সমন্বিত গুণফল মানে বোঝাচ্ছে কি, তার ওই যে তার যদি সহগ থেকে থাকে সেই সহগটাকে আমরা পাওয়ার হিসেবে নিয়ে আসবো। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখিয়েছি, দেখো যে ক্যালসিয়াম ফ্লোরাইড এটা আয়নিত হয়ে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়ন। তাহলে এখানে যেহেতু ফ্লোরাইডের পাশে সহগ হিসেবে 2 আছে সেজন্য আমরা যখন আয়নিক গুণফল নির্ণয় করবো তখন কি লিখবো? ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা স্কয়ার। আর আয়নিক গুণফলকে, আয়নিক গুণফলের ইংরেজি নামটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট, এই জন্য এটাকে আইপি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা প্রকাশ করতেছি কি দিয়ে? কে আইপি দিয়ে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় আয়নিক গুণফলের মানটা ধ্রুবক থাকে, এই জন্য এটাকে কে আইপি দিয়ে প্রকাশ করতেছি।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল এদের মানটা তো অনেকটা একই রকম চলে আসছে, তাই না? রাশিমালাগুলো একই ধরনের, সংজ্ঞাটাও প্রায় একই ধরনের। তাহলে জি এদের স্যার। মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা? তাহলে আমরা দেখি। তাপমাত্রা নাই। ভেরি গুড। তাহলে আমরা যখন দুইটা সংখ্যাকে পাশাপাশি বসাবো, দেখো দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের পার্থক্য এটা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে দিতে পারে। তাহলে আমরা যখন এই দুইটা সংখ্যাকে পাশাপাশি রাখবো তখন কিন্তু এদের মধ্যে পার্থক্যটা খুঁজে পাবো। এখন একজনের শুরুতেই বলে ফেলছে, সম্ভবত মাহবুব নাকি? ভয়েস শুনে মনে হচ্ছে মাহবুব বলছে। জি স্যার। ভেরি গুড। তাহলে দেখো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা উল্লেখ নেই আয়নিক গুণফলের মধ্যে। তাহলে এই যে আমি দুইটা সংখ্যাকে পাশাপাশি রাখছি, এখান থেকে পার্থক্যগুলো আমাকে বলে দাও তো কি কি? সম্পৃক্ত দ্রবণ। ভেরি গুড। আরেকটা? আর কোথায় পার্থক্য আছে দেখো, দুটোতে খুঁজে পেয়েছে। আরেকটা? আচ্ছা, আমি আরেকটা বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে স্বল্প দ্রবণীয় যৌগের জন্য। দেখো আমরা যদি এই দুটো সংখ্যাকে পাশাপাশি রাখি তাহলে দেখি যে দ্রাব্যতা গুণফলটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়, ঠিক আছে? অর্থাৎ দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে তাপমাত্রা নির্দিষ্ট থাকে, কিন্তু আয়নিক গুণফলের ক্ষেত্রে তাপমাত্রা নির্দিষ্ট থাকে না। স্যার একটা পার্থক্য বলতে পারবো না? দ্বিতীয়টা হচ্ছে যে দ্রাব্যতা গুণফলটা সাধারণত স্বল্প দ্রবণীয় যৌগের ক্ষেত্রে হয়, অর্থাৎ যেগুলো পানিতে খুব কম পরিমাণে মিশে তাদের ক্ষেত্রে হয়। কিন্তু আয়নিক গুণফলটা যে কোনো যৌগের জন্য, সেটা স্বল্প দ্রবণীয় হতে পারে বা অধিক দ্রবণীয় হতে পারে, যে কোনো যৌগের জন্য হতে পারে। আর দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে দ্রবণটাকে অবশ্যই সম্পৃক্ত হতে হয়, কিন্তু আয়নিক গুণফলের ক্ষেত্রে দ্রবণকে সম্পৃক্ত হতেই হবে এমন কোনো শর্ত নেই। হতেও পারে বা নাও হতে পারে, সম্পৃক্ত হতে পারে বা অসম্পৃক্ত হতে পারে। স্যার পার্থক্য কি স্যার বলতে পারবো এখন? আমি তো বলে দিচ্ছি খুঁজে, পার্থক্যগুলি কি বলা যাবে? জি স্যার। আচ্ছা আফিক, জি স্যার। পার্থক্যগুলি কি পারবে? আইডি 43 আফিক, হ্যাঁ পারবে। ওকে ধন্যবাদ। তাহলে এখান থেকে পার্থক্যগুলো গুছিয়ে লিখে আমাকে আজকে কাজটা দিতে পারবে না? জি স্যার পারবো। ওকে, আমি তো এই যে তোমরা এটা অ্যাসেস নিয়ে রাখো, এখান থেকে পার্থক্যটা দিয়ে ফেলতে পারবা। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি এরপরে দ্রাব্যতা নীতি। তার মানে আমরা এখন দেখবো যে কি দুইটা যৌগকে মেশানো হলে অদক্ষেপ সৃষ্টি হবে কখন। এখন স্যার অদক্ষেপকে আমরা চিনি। স্যার তলানিতে জমা হয়ে যায় যেগুলো দ্রবীভূত হয় না। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো দুইটা দ্রবণকে যখন আমরা একসাথে মেশাবো তখন দেখবো যে ওই দুইটা দ্রবণের মধ্যে বিক্রিয়ায় এমন কিছু একটা তৈরি হবে যেটা পানিতে অদ্রবণীয়, যে কারণে ওগুলো ধীরে ধীরে তলায় পড়ে থাকে, এদেরকে আমরা বলি অদক্ষেপ। তাহলে এখন কোন একটা যৌগ, দুইটা যৌগকে মেশানো হলে সেখানে আসলেই কোনো অদক্ষেপ সৃষ্টি হবে কিনা সেটার জন্য আমাদেরকে তিনটা শর্ত যাচাই করতে হবে। দেখো তিনটা শর্তের মধ্যে প্রথমটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে ছোট হয় তখন সেক্ষেত্রে আমরা বলবো যে অদক্ষেপ করবে না। এগুলো তোমাদের এমসিকিউতে দিতে পারবে। এটার মানে কি স্যার, যে আপনারা জানেন যে দ্রাব্যতা গুণফলটা সাধারণত স্যার সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হয়, আর আয়নিক গুণফল সম্পৃক্ত হইতে পারে বা অসম্পৃক্ত হইতে পারে। তার এখন দেখো যখন তোমার আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের চেয়ে কম হবে তার মানে আমরা বুঝবো যে কি ওই দ্রবণটা কি এখন অসম্পৃক্ত। যদি দ্রাব্যতা গুণফলটা যেহেতু সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য, এখন সম্পৃক্ত অবস্থায় যতটুকু আয়ন থাকার কথা আয়নিক গুণফলের মান তত হয় নাই বলে এখন অদক্ষেপ করবে না, অর্থাৎ দ্রবণটা অসম্পৃক্ত। এখন কথাই বুঝছি? যেমন ধরি আমি কোন একটা দ্রবণের আয়নিক গুণফল বের করে ফেলছি, যে উপাদান আয়নগুলো ঘনমাত্রা গুণফল বের করে ফেলছি, ঘনমাত্রা গুণফল বের করে দেখলাম যে তার সম্পৃক্ত অবস্থায় যা থাকার কথা সে তুলনায় আয়নিক গুণফলের মান কম, তাহলে কি এখন অদক্ষিপ্ত হবে? আরেকটু যদি চিন্তা করছি, আমরা যখন প্রথম দিকে সম্পৃক্ত অসম্পৃক্তের কথাগুলো বলছিলাম, আমরা একটা কথা বলেছিলাম যে যেমন ধরি তোমার চাহিদা হচ্ছে 2টা পরোটা, তোমাকে যদি একটা পরোটা দেওয়া হয় তাহলে তোমার খিদেটা পুরোপুরি মিটলো না। তার মানে এখন তুমি প্লেটের মধ্যে কিছু রাখবে না, অবশ্যই কোনো কিছু রেখে দিবে না। কিন্তু যদি তোমাকে 3টা পরোটা দেওয়া হয়, 2টা খেয়ে তুমি সম্পৃক্ত হয়ে গেলা, বাকিটা প্লেটের মধ্যে রেখে দিছো, তাহলে ওটা হচ্ছে কি অদক্ষেপ করা। তাহলে যদি সম্পৃক্ত অবস্থায় যা থাকার কথা, যতটুকু আয়ন থাকার কথা
তার চেয়ে যদি কম পরিমাণ থাকে তখন আমরা বলবো কি সেটা অসম্পৃক্ত। আর অসম্পৃক্ত অবস্থায় কোনো তলানি বা অধক্ষেপ পড়ে না। তাহলে আয়নিক গুণফল যখন দ্রাব্যতা গুণফলের চেয়ে কম হবে তখন সেক্ষেত্রে তলানি বা অধক্ষেপ পড়বে না। আর যদি আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয়ে যায়, দেখো আয়নিক গুণফল যখন দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হবে তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি অধক্ষেপ পড়বে। কারণ সম্পৃক্ত অবস্থায় যা থাকার কথা, যতটুকু আয়ন থাকার কথা, এখন আমাদের দ্রবণের মধ্যে আয়নের পরিমাণ তার চেয়ে বেশি, অর্থাৎ এটা হচ্ছে এখন অতিরিক্ত। যে কারণে অতিরিক্ত যেগুলো আছে সেই দ্রবণগুলো, সেই আয়নগুলো তলানি হিসেবে পড়বে, অধক্ষেপ পড়বে। আর আরেকটা আছে যখন দুইটাই সমান হয়ে যাবে, আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল যখন দুইটাই সমান হয় তখন আমরা বলতে পারি যে সেটা সম্পৃক্ত হচ্ছে, এবং সম্পৃক্ত হলে তখন সেক্ষেত্রে অধক্ষেপ পড়বে না। তাহলে আমাদের অধক্ষেপ করার জন্য শর্ত হচ্ছে কোনটা, মানে অধক্ষেপ পড়বে কিনা। আয়নিক গুণফল বড় হবে, অবশ্যই আয়নিক গুণফলটা বড় হতে হবে। তাহলে আমরা শুধু যদি এতগুলো মনে রাখতে না পারি, শুধু একটাই মনে রাখি যে আয়নিক গুণফল মানে আমরা দ্রবণ থেকে যে আয়নগুলো পাবো সেই আয়নগুলোর ঘনমাত্রার গুণফল যদি তার দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয় তখনই অধক্ষেপ পড়বে, আদারওয়াইজ অধক্ষেপ পড়বে না। এটা কি মনে রাখতে পারবো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এই সূত্র দিয়ে আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করার সময় আমরা দেখব যে আমাদের একটা যৌগের জন্য দ্রাব্যতা গুণফলের মানটা দেওয়া থাকবে। এখন আমাদের প্রশ্নে যে মানগুলো দেওয়া থাকবে সেখান থেকে আমরা আয়নিক গুণফল বের করবো। আয়নিক গুণফল বের করার পরে যদি দেখি যে এই আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হচ্ছে তখনই অধক্ষেপ পড়বে, আদারওয়াইজ পড়বে না। আমরা এতটুকু কথা বলে দিব। এখন আসা যাক একটা ম্যাথে। আচ্ছা, এখানে স্যার এটার ব্যাখ্যা কি স্যার? একটু কোনটা? ব্যাখ্যাটা স্যার একটু বুঝি নাই। কোনটা? বড় হইলে কেন হবে, ছোট হইলে কেন হবে, এটা একটু বুঝি নাই। আচ্ছা, আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হলে অধক্ষেপ করবে কেন, এটাই তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আয়নিক গুণফল মানে কি বলছিলাম স্যার, যে কোন একটা দ্রবণের মধ্যে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। এই আয়নগুলোর ঘনমাত্রার গুণফল যখন সম্পৃক্ত অবস্থার চেয়ে তার বেশি হয়ে যাবে, তো সম্পৃক্ত অবস্থায় গুণফল যা ছিল তার চেয়ে যদি এখন আমরা কোন একটা দ্রবণে আয়নিক গুণফলের মান বেশি পেয়ে যাই তখন আমরা বুঝবো যে ওই দ্রবণটা হচ্ছে কি এখন অতিপৃক্ত। অতিপৃক্ত হলে সেক্ষেত্রে অধক্ষেপ পড়বে, আর নইলে অধক্ষেপ পড়বে না। যেমন প্রথমটার ক্ষেত্রে দেখো আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের চেয়ে কম, তার মানে দ্রাব্যতা গুণফলটা আছে কার জন্য, আবার একটু মাথায় রাখবা যে দ্রাব্যতা গুণফলটা হচ্ছে অবশ্যই সম্পৃক্ত দ্রবণের জন্য। সম্পৃক্ত দ্রবণের মধ্যে আয়নগুলোর গুণফলকে বলা হয় দ্রাব্যতা গুণফল। এখন আমরা কোন একটা দ্রবণের মধ্যে যখন আয়নিক গুণফল বের করবো, সেই আয়নিক গুণফলটা যদি তার সম্পৃক্ত অবস্থার চেয়ে কম হয় তখন সেক্ষেত্রে অধক্ষেপ পড়বে না। আয়নগুলোর ঘনমাত্রার গুণফল সম্পৃক্ত অবস্থার চেয়ে কম, অর্থাৎ দ্রাব্যতা গুণফলের চেয়ে কম হলে অধক্ষেপ পড়বে না। আর দ্রাব্যতা গুণফলের চেয়ে যদি বেশি হয়ে যায়, অর্থাৎ সম্পৃক্ত অবস্থার চেয়ে যদি বেশি হয়ে যায় তখনই অধক্ষেপ পড়বে। আবার একটু জি স্যার, বুঝছি। ঠিক আছে, একটু চিন্তা করে দেখিও। এগুলো ওই যে বিভিন্ন তাপমাত্রায় দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে, এগুলো মুখস্থ হয়তোবা কয়েকটা মুখস্থ রাখতে হবে, এমসিকিউতে দিতে পারে। বই থেকে একটা চার্টটা দেখে নিও, বইতে একটা চার্ট দেওয়া আছে। এখন আমরা আসি ম্যাথে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মনে করো তোমাকে এরকম দুইটা পাত্রের মধ্যে দুইটা ভিন্ন ভিন্ন দ্রবণ দেওয়া আছে। দেখো পাত্র একের মধ্যে 50 ml 0.04 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া আছে, আর একটা পাত্রের মধ্যে 40 ml 0.202 মোলার সোডিয়াম সালফেট দ্রবণ দেওয়া আছে। এখন প্রশ্ন করছে যে এই দুইটা দ্রবণ মিশ্রিত করা হলে কোনো অধক্ষেপ সৃষ্টি হবে কিনা, সেটাকে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। ঠিক আছে, তোমার প্রশ্নগুলো এই টাইপেরই হবে। এবং এখানে দেখো যে ক্যালসিয়াম সালফেট এর কেএসপি, তার মানে আমাদেরকে যেটার কেএসপি দেওয়া থাকে, তোমাদের সহজে বোঝার জন্য বলছি, যেটার কেএসপি দেওয়া থাকে তোমরা সেটারই আয়নিক গুণফল বের করবা। যেমন এখানে ক্যালসিয়াম সালফেটের কেএসপি দেওয়া আছে, তার মানে আমি ক্যালসিয়াম সালফেটের আয়নিক গুণফলটা বের করব। যদি দেখি যে আয়নিক গুণফলটা কেএসপি এর এই মানটার চেয়ে বেশি হচ্ছে তখন অধক্ষেপ করবে, নইলে অধক্ষেপ করবে না। বুঝছি? এখন এই দুইটা তোমাদের এই অ্যাসেসটা নিয়ে রাখো। নেওয়া হয়েছে? বা খাতা একটু দ্রুত লিখে নিতে পারো যেখানে আমরা দুইটা পাত্রের মধ্যে কি কি নিচ্ছি। নেওয়া হয়েছে? ওকে, ওকে, আমি ম্যাথে যাচ্ছি এখন। এখন আমাদের দেখো তো এই দুইটা পাত্রের দ্রবণকে যদি আমরা মিশ্রিত করি তাহলে কি কি বিক্রি হচ্ছে, যে ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম সালফেটের বিক্রিয়া। এখন কেউ কি বলতে পারবে যে এই দুইটা দ্রবণের বিক্রিয়া কি উৎপন্ন হবে?
ক্যালসিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড। ভেরি গুড। তাহলে এখানে আমরা ক্যালসিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড পাবো। তাহলে আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ওদের মধ্যে বিক্রিয়াটা লেখা, যে এক এবং 2 নম্বর পাত্র যখন মিশ্রিত করা হলে এই বিক্রিয়াটা হবে। ঠিক আছে, তো বিক্রিয়াটা লিখলাম। বিক্রিয়াটা লিখে আমরা এখানে দেখতে পাচ্ছি স্যার সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে এবং ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে। এখন সোডিয়াম ক্লোরাইড কি পানিতে মিশে নাকি মিশে না? মিশে মিশে। তাহলে আমাদের সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল বের করার দরকার নেই, বুঝছি? যেটা মিশে যায় সেটা আয়নিক গুণফল আমাদের বের করার দরকার নেই। এখন ক্যালসিয়াম সালফেট সাধারণত পানিতে দ্রবীভূত হয় না, সেজন্য আমরা এটারই আয়নিক গুণফল বের করব। এখন দেখো, যখন আমাদেরকে ক্যালসিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ দেওয়া ছিল সেখান থেকে আমরা ক্যালসিয়াম আয়নের পরিমাণটা হিসাব করতেছি। এখন এদিকে দেখি, একটু বোর্ডের দিকে তাকাই। এই লাইনটা আমি কোথায় লিখছি? আমাদের দেওয়া ছিল 50 ml 0.04 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড, এই দ্রবণটা দেওয়া ছিল প্রথম পাত্রের মধ্যে। তাহলে এখন দেখো, আমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইডকে আয়নিত করি, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডকে যখন পানিতে মেশাবো তখন ক্যালসিয়াম আয়ন এবং 2 ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আমি 1 মোল ক্যালসিয়াম আয়ন এবং 2 মোল ক্লোরাইড আয়ন পাবো। এখন দেখো, এখানে যেহেতু আমরা 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 1 মোল ক্যালসিয়াম আয়ন পাচ্ছি, আমি ক্লোরাইডটা লিখতেছি না কারণ এটা আমাদের লাগতেছে না। আমরা তো ক্যালসিয়াম সালফেটটা বের করবো, সেজন্য ক্লোরাইডটা বাদ, এটা আমার লাগবে না এখন। তাহলে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 1 মোল ক্যালসিয়াম আয়ন পাচ্ছি। কাজেই আমার 50 ml 0.4 মোলার যেটা দেওয়া আছে, 50 ml 0.04 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 50 ml 0.04 মোলার ক্যালসিয়াম আয়ন পাবো। অর্থাৎ এখানে পরিমাণ যা থাকবে এখানে পরিমাণ সেটা, যদি 1 মোল 1 মোল হয়। যদি দুইটাতে আমরা 1 মোল 1 মোল পাই, যেমন 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 1 মোল ক্যালসিয়াম আয়ন পাচ্ছি, সেজন্য এখানে পরিমাণ যা দেওয়া আছে প্রশ্নের মধ্যে এখানেও সেটা লিখে দেবো, বুঝছি? স্যার ক্লোরিনের জন্য হইলে স্যার 2 গুণ দিতে হইতো। হ্যাঁ, ক্লোরিনের জন্য হলে তখন সেটা আমাকে ঘনমাত্রাটাকে স্যার 2 দিয়ে গুণ করে দিতে হতো। ক্লোরিনের জন্য ঘনমাত্রাটাকে 2 দিয়ে গুণ করে দিতাম, বুঝছি? এটা আমাদেরকে যেটা দেওয়া থাকবে যদি 1 মোল 1 মোল হয় তখন সেটা লিখে দিব পরিমাণ। তাহলে একই ভাবে দেখো তো, যদি সোডিয়াম সালফেটকে আয়নিত করি তাহলে কি কি পাবো? সোডিয়াম সালফেট আয়নিত করলে কি কি উৎপন্ন হয়? দেখো, সোডিয়াম সালফেট যখন আমরা আয়নিত করব, সোডিয়াম সালফেট এখান থেকে আমরা পাচ্ছি সোডিয়াম আয়ন এবং সালফেট আয়ন। তাহলে 1 মোল সোডিয়াম সালফেট থেকে আমি 1 মোল সালফেট আয়ন পাচ্ছি। তাহলে এখানে পরিমাণ যেটা এখানে সেটাই হবে। তাহলে একই রকম দেখো, আগেরটার মতো আমরা 40 ml 0.02 মোলার সোডিয়াম সালফেট থেকে 40 ml 0.2 মোলার সালফেট আয়ন পাবো। এই দুটো লাইন কি বুঝছি? 1 মোল সোডিয়াম সালফেট থেকে 1 মোল সালফেট আয়ন পাই, তাই এখানে পরিমাণ যেটা দেওয়া থাকবে আমার প্রশ্নে, ঘনমাত্রা আয়তন যেটা দেওয়া থাকবে এখানেও সেটাই পাবো আয়নিত হওয়ার পরে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আসা যাক। তাহলে আমরা যখন এই দুইটা পাত্রের দ্রবণকে যখন মিশিয়ে দিব, যে সোডিয়াম সালফেটের সাথে যখন ক্যালসিয়াম ক্লোরাইডকে মিক্স করব, তখন মিশ্রণের মধ্যে আমরা দেখব যে প্রাথমিক ঘনমাত্রা, ক্যালসিয়াম আয়নের প্রাথমিক ঘনমাত্রা। তাহলে ক্যালসিয়াম আয়ন প্রাথমিক অবস্থায় কত ছিল দেখো তো? আমাদের এখানে ক্যালসিয়াম আয়ন প্রাথমিক অবস্থায় কত ছিল? 0.04 মোলার না? এই যে একটু যদি বোর্ডের পুরো চিত্রটা আঁকতে যাই, ml 0.04 মোলার ক্যালসিয়াম সালফেট। পুরোটা না লিখে আমি ক্যালসিয়াম আয়ন লিখছি শুধু, আমাদের যেহেতু ক্যালসিয়াম আয়নটা লাগতেছে। এখানে হচ্ছে 40 ml 0.02 মোলার সালফেট আয়ন। আচ্ছা, এখন দেখো, আমরা এটার সাথে অর্থাৎ 2 নম্বর পাত্রের দ্রবণের সাথে মেশানোর আগে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কত ছিল? 0.04, আর আয়তন ছিল কত? 50 ml। তাহলে এখন দেখো, এই যে ঘনমাত্রা যেটা দেওয়া আছে সেটাকে আমি ধরবো S1, আয়তনটাকে ধরবো V1। তাহলে আমি লিখতে পারি যে ক্যালসিয়াম আয়নের প্রাথমিক ঘনমাত্রা S1 এর পরিমাণ হচ্ছে 0.04 আর প্রাথমিক আয়তনের পরিমাণ V1 এর মান হচ্ছে 50 ml। এখানে ধরাটাতে সমস্যা আছে স্যার? না স্যার। আচ্ছা, এখন দেখো, যখন আমরা এই দ্রবণটাকে এটার সাথে মিশিয়ে দিব,
মিশে যাওয়ার পরে দ্রবণের মোট আয়তন কত হয়ে যাবে? এখানে 40 এখানে 50 দুইটা মিলিয়ে মোট আয়তন কত হবে? 90। 90। তাহলে আমরা বলবো যে ক্যালসিয়াম আয়নের পরিবর্তিত আয়তন অর্থাৎ এই দুটো যখন মিশে দেওয়া হবে তখন দ্রবণের মোট আয়তনটা হবে 90 ml। এখন যেহেতু আয়তন বেড়ে গেছে তাই আমরা বলবো যে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রার মানটা কমে যাবে। তো ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রাটাকে যদি আমি এখন এখানে S2 ধরি, যে মিশ্রণে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হচ্ছে S2। এখন আমাদের একটা সূত্র আছে, সেটা আমরা সেকেন্ড পেপারে তৃতীয় অধ্যায়ে পড়বো, বা আমাদের ফার্স্ট পেপারে প্রথম অধ্যায়ের মধ্যে আছে, যে একটা সূত্র এরকম যে V1S1 সমান V2S2, এরকম একটা সূত্র আছে। অর্থাৎ একটা দ্রবণের যদি আমি প্রাথমিক আয়তন, এটাকে যদি ধর আমি ধরলাম 1 মিলিলিটার প্রাথমিক ঘনমাত্রা, এটা ধরছি 1 মোলার। দেখো আবার একটু বোঝার চেষ্টা করি, একটা দ্রবণ ছিল আমার পাত্রের মধ্যে, সেটা প্রাথমিক আয়তনটা হচ্ছে 1 ml, প্রাথমিক ঘনমাত্রাটা হচ্ছে 1 মোলার। তাহলে এটাকে যদি আমি V1 ধরি, এটা যদি S1 ধরি, V1 এবং S1 এদের গুণফল কত আসে স্যার? 1 এর সাথে 1 গুণ করে আমরা পাবো V1S1 সমান 1। ঠিক আছে? এখন যদি আমি এই দ্রবণে আরো কিছু পানি যোগ করে দ্রবণের আয়তনটাকে 10 ml করে দিই, পানি যোগ করছি, পানি যোগ করার পরে দ্রবণের আয়তনকে আমি 10 ml করে দিলাম, তাহলে আমার পরবর্তী আয়তন V2 সমান হচ্ছে 10 ml। তাহলে S2 ঘনমাত্রার মান কমে যাবে। তাহলে ঘনমাত্রার মান কমে কত হবে সেটা আমরা পাই এরকম, যে আমরা আয়তন যত গুণ বাড়াই ঘনমাত্রা তত ভাগ কমে যাবে। তাহলে আমি যেহেতু আয়তন 10 গুণ বাড়াইছি, তাহলে ঘনমাত্রা আগে যা ছিল তার 10 ভাগ হয়ে যাবে। তার 10 ভাগের 1 ভাগ হয়ে গেলে কত হবে? 1 কে 10 দিয়ে ভাগ করে 0.1। তাহলে এখন দেখো এই দুটোকে যদি এখন আমরা গুণ করি, যে V2S2 সমান, সেখানে আমরা পাবো 1, অর্থাৎ আগের আয়তন এবং ঘনমাত্রার গুণফল পরের আয়তন এবং ঘনমাত্রার গুণফলের সমান হবে। এই কথাটা একটু বোঝার চেষ্টা করো। V1S1 সমান V2S2, যেখানে V1 টা বলছে আমার দ্রবণের প্রাথমিক আয়তন, S1 টা হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা, V2 টা পরবর্তী আয়তন, পরবর্তী ঘনমাত্রা। এখন আমি প্রথমে ধরে নিয়েছিলাম যে আমার দ্রবণের মধ্যে প্রাথমিক অবস্থায় 1 ml দ্রবণ ছিল, দ্রবণটার ঘনমাত্রা ছিল 1 মোলার। তাহলে দুটোকে গুণ করে আমি পাচ্ছি V1S1 সমান 1। পরবর্তীতে আমি যদি আয়তন 10 গুণ বাড়াই দিই, মনে করি আমি পানি যোগ করে আয়তন 10 ml করে ফেলছি, বুঝছি স্যার? আয়তন যত বাড়াবো ঘনমাত্রা তত ভাগ কমে যাবে। তাহলে V1S1 সমান V2S2, এখানে আমরা বলতে পারি। তো এটা যদি লিখি, এখন আমাকে দেখো S2 টা বের করতে হচ্ছে। S2 টা যদি আমরা বের করি, তাহলে V1S1 সমান V2S2, এখান থেকে আমরা S2 এর পরিমাণটা নির্ণয় করতে পারবো। S2 সমান কত আসলে? দেখো তো S2 সমান V1S1 ডিভাইডেড বাই V2। এখন এখানে মানগুলো বসাই দাও। V1S1 ডিভাইডেড বাই V2, এই স্যার মানগুলো বোর্ডটা একটু উপরে তোলেন স্যার। বোর্ডটা হ্যাঁ, ক্যামেরা পুরোটা দেখা যাচ্ছে না? স্যার এখন যাচ্ছে। আচ্ছা, V1S1 সমান V2S2, এখান থেকে S2 টা বের করে পক্ষান্তর করে V1S1 ডিভাইড বাই V2। এখন এখানে যদি মানগুলো বসাই দাও, মানটা হবে 0.022 মোলার। ঠিক আছে? তোমরা এটা একটা অ্যাসেস নিয়ে রাখো, যেহেতু সময় আর 3 মিনিট আছে, আমি একটু দ্রুত যাচ্ছি। এটা অ্যাসেস নিয়ে রাখো, আশা করি বুঝবা। একইভাবে আমরা সালফেটের ক্ষেত্রেও এই পাত্র থেকে বের করছি কি ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা, এখান থেকে বের করবো সালফেটের ঘনমাত্রা। এখন দেখো সালফেটের প্রাথমিক ঘনমাত্রা আমাদের এই পাত্রের মধ্যে ছিল 0.02 মোলার, প্রাথমিক আয়তন ছিল 40 ml। তাহলে V1 সমান 40 ml আর S1 সমান 0.2 মোলার। তাহলে যখন আমরা দুইটা দ্রবণকে মিশিয়ে দিব, মিশিয়ে দেওয়ার পরে মিশ্রণ মোট আয়তন 90 ml হবে। তাহলে এখন ওর ঘনমাত্রা কমে কত হয়ে যাবে? একইভাবে S2 টা বের করব। S2 টা কত আসছে দেখো, S2 এর পরিমাণটা আসবে V1S1 সমান V2S2, সেখানে আমরা S2 এর পরিমাণটা পাবো 0.088। তাহলে আমরা এখন দেখো দুইটা দ্রবণকে যখন মিশিয়ে দিচ্ছি, তখন ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কমে গেছে, সালফেট আয়নের ঘনমাত্রাও কমে গেছে। তাহলে ঘনমাত্রা কমে কত হইছে সেটা আমরা বের করে ফেলছি। অর্থাৎ আয়নগুলোর ঘনমাত্রা আমরা বের করছি। আয়নগুলোর ঘনমাত্রা পাওয়ার পরে এখন যেহেতু আমাদেরকে ক্যালসিয়াম সালফেটের আয়নিক গুণফল বের করতে হবে, সেজন্য দেখো ক্যালসিয়াম সালফেট কিভাবে আয়নিত হচ্ছে, ক্যালসিয়াম আয়ন এবং সালফেট আয়ন হচ্ছে। এখন এখানকার আয়নিক গুণফল KIP সমান এই দুইটা আয়নের ঘনমাত্রা। তাহলে এই ঘনমাত্রা মানগুলো আমরা বসাই দিব। মানগুলো বসাই দেওয়ার পরে রেজাল্টটা পাচ্ছি দেখো 1.93 ইনটু 10 ইনভার্স 4। এখানে বুঝা গেছে কিনা দেখো তো স্যার? স্ক্রিনটার দিকে একটু তাকাও, স্ক্রিনের দিকে তাকাই দেখো একটু বুঝে যায় কিনা। কোনো সমস্যা থাকলে বলতে পারো।
কোনো সমস্যা আছে স্যার? কোনো অংশ না বুঝলে বলতে পারো, সময় আছে আর 1 মিনিট 17 সেকেন্ড। কোনো রেসপন্স নাই, আমি ধরে নিচ্ছি তোমাদের হয়তো সমস্যা হয়নি। তাহলে দেখো আমরা আয়নিক গুণফলটা বের করছি, আয়নিক গুণফলের সাথে এখন যদি আমরা দ্রাব্যতা গুণফলের কম্পেয়ারটা করি, তাহলে আমরা আয়নিক গুণফলের মানটা পাচ্ছি 1.93 × 10⁻⁴, আর দ্রাব্যতা গুণফলের মানটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 2.4 × 10⁻⁵। তাহলে স্যার কোনটা বড়, কেএসপি বড় না কেআইপি বড়? 2.4 KSP কেআইপি না স্যার, এখানে হ্যাঁ ঠিক আছে, কেআইপিটা বড়। এখানে যে বলছিল সে দেখো এটা হচ্ছে 10⁻⁵, আগের মানটা আমাদের দেখার দরকার নেই, এখানে 10⁻⁵, এটা 10⁻⁴। 4 ঠিক আছে, তাহলে এটা বড় এটা ছোট, আমরা আগের মানগুলো দেখবো না, পরে এই যে মাইনাসটা দেখবো কত। তো এই জন্য যেহেতু কেআইপি এর মানটা বড়, সেজন্য ক্যালসিয়াম সালফেট অদক্ষেপ করবে। ঠিক আছে, এগুলো কি পারা যাবে? আমার যে কোনো সময় কেটে যেতে পারে, 1 মিনিট হচ্ছে কম সময়, পারা যাবে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এরকম করে বইতে এটা প্র্যাকটিস করি, যদি এটা পারো তাহলে আমরা আগামী দিন আরেকটা করবো, এরপর তোমাদেরকে কিছু কাজ দিব বই থেকে। তো আশা করি এটা আমি ম্যাথগুলো পারবো অনেক সহজ।